শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। চলেন দেখে নিই শিরোনামগুলো। আমার হাতে প্রথমে এই দৈনিক প্রথম আলো শিরোনাম দেখছি, কোভিড আইসিইউতে আগুন, স্থানান্তরকালে 3 রোগীর মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উদ্ধার হওয়া 11 রোগীর অবস্থা সংকটাপন্ন, অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের, পৃথক 3টি কমিটি গঠন। শুনব নিশ্চয়। শিরোনাম করেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের কেন্দ্রে ছিল মানুষ, প্রথম দিনে বিশ্ব নেতারা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, কিছু সুবিধাবাদী লোক রাজনীতিকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। এর পাশেই দেখছি, ঢাকার বাইরে 3 বড় শহরে তীব্র শব্দ দূষণ, বাপা স্ট্যামফোর্ডের গবেষণা। কালের কণ্ঠ শিরোনাম করেছে, মুজিব চিরন্তন শুরু বর্ণিল আয়োজনে। এর পাশে দেখছি, নিচে দেখছি, নেতৃত্বের আরেক দফা শূন্যতা বিএনপিতে, মওদুদ আহমেদের মৃত্যু। শিরোনাম করেছে, মার্চে স্কুল কলেজ খোলার সম্ভাবনা ক্রমেই কমছে। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে সুপারিশ দিয়েছে বলে আমরা শুনেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়। কালের কণ্ঠের পেছনের পাতায় দেখছি, দেশে করোনায় প্রাণহানির 1 বছর, 8,608 মৃত্যুর 56% ঢাকা বিভাগের। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকা বয়স্কদের মৃত্যু সর্বোচ্চ, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত বছরের জুন জুলাইয়ে, আরও 11 মৃত্যু ও শনাক্ত 1865, সংক্রমণ বাড়ছে। কালের কণ্ঠ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বঙ্গবন্ধুর আদর্শে চলতে হবে বলছেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু, এখন শুধু এগিয়ে যাওয়ার পালা বলছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন নেতা, মালদ্বীপের রাষ্ট্রপতি। এর নিচে, বঙ্গবন্ধুকে শি জিনপিং, সুগা ও ট্রুডোর শ্রদ্ধা। শিরোনাম দেখছি, সুনামগঞ্জে হেফাজত সমর্থকদের হামলা, ভাঙচুর, লুটপাট। মামুনুল হককে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার। এই বিষয়ে নিশ্চয় শুনবো আমরা। তার আগের রাতেই কিন্তু যুবককে গ্রেপ্তারও করা হয়, ব্যবস্থা নেওয়া হয়, তারপরে এই ধরনের ঘটনা এবং লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। আচ্ছা, 21শে বইমেলা শুরু আজ। পেছনের পাতায় দেখছি, 1000 দ্বৈত ভোটারের নামে মামলার নির্দেশ। দ্বৈত ভোটার ইস্যুতে হার্ডলাইনে ইসি, প্রায় 5,30,000 দ্বৈত ভোটার চিহ্নিত। সমকাল শিরোনাম দেখছি, সুস্থ হতে এসে লাশ। এটি ঢাকা মেডিকেলের আইসিইউর যে অগ্নিকাণ্ড, সেটি নিয়ে শিরোনামটি করা হয়েছে। পেছনের পাতায় দেখছি, অর্থ মন্ত্রণালয়ের 7 শর্ত, আসছে এমপিও ভুক্তির নতুন নীতিমালা। যুগান্তর, এবার এগিয়ে যাওয়ার পালা, মুজিব চিরন্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা প্রতিহত করতে হবে। সরকারের গত 12 বছরের নিরলস প্রচেষ্টা ও জনগণের ঐকান্তিক পরিশ্রমের ফসল আজকের প্রাপ্তি। পেছনের পাতায় দেখছি, আবেদন নেওয়া হলেও পরীক্ষা অনিশ্চিত, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত, ইউজিসি সদস্য বলছেন কথা। দেশ রূপান্তর শিরোনাম দেখছি, ঈদের ছুটি সংকোচন, সীমিত পরিসরে তারাবি, ইফতারি। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের 10 থেকে 12টি সুপারিশ। 1 সপ্তাহ দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত। আপাতত লকডাউন নয়, ভ্রমণে যাওয়া লোকজনের মধ্যে সংক্রমণ বেশি। 3 মাসের মধ্যে সর্বোচ্চ রোগী করোনা ভাইরাস। সবশেষে দ্য ডেইলি স্টার শিরোনাম দেখছি, 3 পেশেন্টস ডাই আফটার আইসিইউ ফায়ার। এছাড়া DGHS ওয়ান্টস ফুল লকডাউন, রেকমেন্ডস গভর্নমেন্ট নট টু ওপেন স্কুলস, হোল্ড পাবলিক এক্সামিনেশনস। বিভিন্ন রকমের শিরোনাম, তবে সবগুলো জাতীয় দৈনিকের প্রথম পাতায় ছবি সহ যেই শিরোনামটি, সেটি হচ্ছে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের যেই আনুষ্ঠানিকতা গতকালকে শুরু হয়েছে আমরা জানি, এবং বিশ্ব নেতারা কিন্তু মালদ্বীপের রাষ্ট্রপতি নিজে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব নেতারা কিন্তু ভিডিও বার্তায় তাদের বক্তব্য দিয়েছেন, এবং যে বিষয়টি উঠে এসেছে যে বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি আপোষহীন ছিলেন, এবং সেই বার্তায় কিন্তু ধ্বনিত হয়েছে গতকালকে। জানেন নিশ্চয় যে এই 10 দিনের আনুষ্ঠানিকতায় দক্ষিণ এশিয়ার 7 সরকার এবং রাষ্ট্রপ্রধান অংশ নেবেন পর্যায়ক্রমে। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন সৈয়দ ইশতিয়াক রেজা।
ধন্যবাদ মামুনুর রহমান। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, এবং একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাতে হয় যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বর্ণিল আয়োজন শুরু হয়েছে, এবং বিশ্ব নেতারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন আমাদের শহীদদের প্রতি। সবকিছু মিলিয়ে আমি বলবো যে একটা খুবই উৎসব উৎসব আয়োজন আছে আমাদের মধ্যে, যদিও করোনার একটা অভিঘাত কিন্তু রয়েই গেছে। এই সময়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। যে কথাটি গতকাল বিভিন্ন আলোচনায় উঠে এসেছে সেটা হলো যে বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা এবং কর্মের কেন্দ্রে ছিল কিন্তু মানুষ। তিনি কিন্তু বারবার বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ তাদেরকে নিয়েই চিন্তা করেছেন। এবং বঙ্গবন্ধু হঠাৎ উড়ে এসে জুড়ে বসে তো নেতা হন নাই, বঙ্গবন্ধু কর্মী ছিলেন। কর্মী থেকে নেতাদের আদেশ মেনেছেন, কাজ করেছেন মাঠে ঘাটে। জীবনের 55 বছরের জীবনে 3000-এরও বেশি দিন তিনি জেলখানায় থেকেছেন, এবং সেটা কোনো অপরাধের জন্য নয়, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তিনি জেলে গিয়েছেন। আজকের দিনে এসে বঙ্গবন্ধুর রাজনীতি অনেক অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা গতকাল আপনি দেখেছেন রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন রাষ্ট্রপতি খুব যে কেউ কেউ স্পষ্ট করে রাজনীতি বলছেন যে রাজনীতিকে পেশা বানিয়ে ফেলেছেন, এবং সেটা তার বলছি যে কথায় বঙ্গবন্ধু এত আক্ষেপ ছিল। প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু এত প্রাসঙ্গিক যে আমাদের রাজনীতির এখন নতুন করে চিন্তা ভাবনা করা প্রয়োজন যে কি রাজনীতি বাংলাদেশের জন্য আমরা চাই। ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে যদি তাকায় তাহলে আমি দেখবো যে তারা শুধুই ক্ষমতার চর্চা করলো, 12টি বছর রাজনীতির চর্চা তাদের কর্মী নেতারা করেনি। এবং সেখানে অনেক মানে কম্পোজিশন অফ এমপি যদি আমরা দেখি তো অধিকাংশই ব্যবসায়ী, এবং তারা রাজনীতিকেও ব্যবসার হাতিয়ার হিসেবে বানিয়ে ফেলেছে। যে মানুষের কথা বঙ্গবন্ধু সারা জীবন করেছেন, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বারবার বলেছেন বাংলার মানুষ বাঁচতে চায়, মানুষের কথা। তিনি অসমাপ্ত আত্মজীবনীতে বারবার বলেছেন মানুষের জন্য তার প্রাণ কাঁদে। কারাগারে রোজ নাম চাই, তিনি দেখেছেন, নিশ্চয় করেছেন যে তিনি কারাগারে থেকে কারাগারের যে চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে কষ্টের জীবন তাদের কথা ভাবনায় দেখেছেন। সুতরাং এই যে বঙ্গবন্ধুর এই ভাবনার জগৎটা এবং অসাম্প্রদায়িক এক উদার মানবিক বাংলাদেশের কথা সবসময় চিন্তা করেছেন, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের রাজনীতিতে সেই ভাবনাটা বলতে গেলে নেই। রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করেছি, রাজনীতি একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, এবং রাজনীতি জনকল্যাণের কিছু নেই। আমরা খুব দুঃখ ভারাক্রান্ত সময় একটা সময় বলতাম যে রাজনীতির দুর্বৃত্তায়, কিন্তু আজকে একটা উন্নত উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। দুর্বৃত্তের রাজনীতিকায়ন, অর্থাৎ নিজেরা দুর্বৃত্তায়ন হয়ে যায়। এবং একটা সময় ছিল যখন রাজনীতিবিদরা হয়তো তাদের দু একজন মাস্তান পালতেন, আজকে মাস্তান ভাই মনে হচ্ছে দু একজন রাজনীতিবিদ পালে। এই যে চিত্রটা, এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদেরকে কিন্তু ভালো কোনো, আমি বলি না যে আমরা সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ উন্নয়ন, আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু মননের দিক থেকে কালচারাল জিডিপি যে নামছে, সংস্কৃতির জিডিপি, তার বড় প্রমাণ তো আপনি দেখেছেন যে সুনামগঞ্জের শাল্লা গ্রামে যে কি ভয়ঙ্কর ঘটনা সুনামগঞ্জের ঘটলো। বিষয়টা আপনাকে আলাদা করেই জিজ্ঞেস করতে চাই, যে শিরোনামটি যেটি দেখছি যে সুনামগঞ্জে হেফাজত সমর্থকদের হামলা, ভাঙচুর, লুটপাট এবং মামুনুল হককে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার, যুবককে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আগের রাতেই সব হয়েছে, তারপরেও কিন্তু এই ঘটনাটি থামানো গেল না। এবং গ্রামবাসী যেটি বলেছে যে তারা কিন্তু স্থানীয় প্রশাসন, পুলিশ, নেতা সকলকেই তাদের আশঙ্কার কথা জানিয়েছে যে এরকম একটি কিছু হতে যাচ্ছে বলে তারা মনে করেছে। কিন্তু তারপরেও কিন্তু রামুর পরে, ব্রাহ্মণবাড়িয়ার পরে আমরা আবারও সুনামগঞ্জের আরেকটি নাম এরকম একটি কলঙ্কজনক শিরোনাম হতে দেখলাম। সেটাই বললাম, সারা দেশের মানুষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে মাতোয়ারা, কিন্তু এদিকে সুনামগঞ্জের মানুষের চোখে জল, শাল্লা গ্রামের মানুষের চোখে জল। এই কাণ্ডটা যে হেফাজত করলো, হেফাজত কিন্তু এবারই করে নাই, কিন্তু হেফাজত ক্রমেই কিন্তু বাংলাদেশের অস্তিত্বের উপরে আঘাত হানতে শুরু করেছে। তারা, তাদের নেতা টেলিভিশনে এসে বলে জাতীয় সঙ্গীতকে তারা মানে না, তাদের নেতারা হুমকি দেয়, মামুনুল হক হুমকি দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা বুড়িগঙ্গা নদীতে তুলে ফেলে দিবে, অথচ তাদের কিছুই করা হয় না। এবং আপনি দেখেছেন যে ওখানে যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের দল, তারা আজকে এতটা, তারা তৃতীয়বারের মতন ক্ষমতায়, কিন্তু তাদের কোনো অস্তিত্ব টের পাওয়া যায় না এই ধরনের ঘটনা। শাল্লা গ্রামে আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে প্রশাসন সেই যুবককে গ্রেফতারের পর কি করে 500 বাড়িতে হামলা হয়, লুট হয়, ধার্মিকরা তাহলে লুটপাটও করে। এবং আমরা যেটা দেখেছি 71-এর, তারা 71-কে ফিরিয়ে আনতে চায়, তারা আবারও সেই খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এবং
দেশটা মনে হচ্ছে এই দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের স্বাধীনতা সবচেয়ে বেশি উপভোগ করছে এই পরাজিত শক্তি, যারা বাংলাদেশটাকে চায় নাই। দেশটার স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করছে তারাই, যারা আজকে বাংলাদেশের অন্ধকারের শক্তি হিসেবে আলোচ্যটা আজকে আমরা সংসদ ভবনে দেখলাম, জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেখলাম, তার আলোচ্যটা মনে হচ্ছে সারা বাংলাদেশে কোথাও নাই। মনে হচ্ছে যে অন্ধকারের শক্তি ক্রমেই বাংলাদেশটাকে খাদের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের শাসক দলের লোকজন যদি সত্যি সত্যি রাজনীতি করতে চায়, তাহলে হেফাজতের এই ঘটনা, সুনামগঞ্জের ঘটনা আমাদের জন্য চক্ষু খুলে দেওয়ার মতন একটি ঘটনা। কোথায় আছে বাংলাদেশ আজকে, কোন দিকে চলে যাচ্ছে বাংলাদেশ আজকে? শুধু উন্নয়ন কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, কনক্রিটের উন্নয়ন বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। উন্নয়ন করতে হলে সামগ্রিক উন্নয়ন প্রয়োজন, এবং সেখানে এই সাংস্কৃতিক জাগরণটাকে আবার ফিরিয়ে আনতে হবে, কিন্তু ৭১-এর মতন করে। যে কথাটা রাষ্ট্রপতি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও কিন্তু গতকাল আপনি দেখেছেন সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন একটি গোষ্ঠী বাংলাদেশের উন্নয়নকে পিছনে নিয়ে যেতে চায়, যারা পরাজিত শক্তি ৭১-এর তারা আবার বাহাকাচ্ছে। প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তখন তিনি কিন্তু দলেরও প্রধান, প্রশাসনের প্রধান। আমি প্রশাসনকে সম্পূর্ণ দায়ী করবো সুনামগঞ্জের ঘটনায়। তারা ব্যর্থ হয়েছে এবং সেই প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই ইউনো, জেলা প্রশাসক এবং এসপি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু জবাবদিহিতার জায়গায় কিন্তু আসবে আওয়ামী লীগ, ক্ষমতাসীন রাজনৈতিক দল। কোথায় তারা কেন মানুষের পাশে দাঁড়াতে পারলো না এবং হেফাজতের কাছে কেন তারা নতজানু হলো, এই জবাব তাদেরকে কিন্তু দিতে হবে, কারণ শাসন ক্ষমতা এই দল ক্ষমতায় আছে। জি, নতজানু হওয়ার কথা বলছিলেন আপনি। সেই দলের নেতারা যে ধরনের মাফ করবেন, বক্তব্য দেন গণমাধ্যমে কিংবা বিভিন্ন ওয়াজে বা ইসে, সেইগুলো নিয়ে কিন্তু প্রশাসনকে আমরা সেরকম তৎপর হতে দেখি না। কিন্তু রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধেই হলে আমরা ডিজিটাল আইন প্রয়োগ হতে দেখি, কিন্তু সাংবাদিক, লেখক বা কার্টুনিস্টদের বিরুদ্ধে। এই অবস্থাটি কেন? মামুনুল হক কি বাংলাদেশের মামুনুল হক কি এমন কোন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে যার জন্য ডিনায়েল মানে বাংলাদেশের নতুন আইন করা হয়েছে যে তাকে কিছু বলা যাবে না, তাকে কিছু তাকে নিয়ে কিছু লেখা যাবে না? যদি ডিফামেটরি কিছু, মানহানিকর কিছু লিখেই থাকে সেই যুবক, কিন্তু যুবক, তাহলে তার জন্য তো আইন আছে দেশে। তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারতো, তারা সিআরপিসির আইনের আশ্রয় নিতে পারতো, পেনাল কোডের আশ্রয় নিতে পারতো, এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আশ্রয় নিতে পারতো। কিন্তু তারা তাদের শক্তি প্রদর্শন করেছে, তারা উন্মত্ত হয়েছে, তারা মানুষকে লিলি দিয়েছে, তারা লুটপাট করেছে, এবং তারা, আমি তো বলবো যে জনজীবনের শৃঙ্খলা নষ্ট করার যে বড় অভিযোগ আছে হুকুমদাতাদের বিরুদ্ধে, সেই অভিযোগ এনে পাল্টা তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, রাষ্ট্রকে বাদী হয়ে মামলা করতে হবে। যদি তা না করা হয়, আমি আপনাকে বলে দিতে পারি, তারা ব্রাহ্মণবাড়িয়াতে ঘটিয়েছে, তারা রংপুরে ঘটিয়েছে, লালমনিরহাটে ঘটিয়েছে, রামুতে ঘটিয়েছে, তারা কিন্তু আবার বাংলাদেশের, তারা ভোলাতে ঘটিয়েছে, তারা বাংলাদেশের কিন্তু, আমি বলবো বাংলাদেশের জনপদ থেকে জনপদকে জ্বালিয়ে দেওয়ার লিপ্ত হয়েছে। জি, আরও অনেকগুলো শিরোনাম দেখছি, যেমন সুস্থ হতে এসে লাশ। গতকালকে আপনি জানেন যে ঢাকা মেডিকেলে আইসিইউতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও শুনবো। তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায় সংবাদ বিশ্লেষণ। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। ভাই, বিরতির আগে যে বিষয়টি বলছিলাম, যে শিরোনামটি পড়ছিলাম, যে সুস্থ হতে এসে লাশ। আপনি জানেন গতকালকে ঢাকা মেডিকেলের আইসিইউতে, করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড হয় এবং স্থানান্তরের সময় কিন্তু ৩ জনের মৃত্যু হয়। এবং যেই বিষয়টি উঠে আসছে যে দ্রুত অগ্নি নির্বাপনের তেমন ব্যবস্থা ছিল না, আর স্বজনরা অভিযোগ করেছে যে অবহেলাতেই মৃত্যু। এবং আরেকটি বিষয় আমি দেখছিলাম যে এই যে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের যে ব্যবস্থাটি, সেটি বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এইটি অতি দাহ্য একটি বিষয়, কিন্তু সেটিকে নিরাপদ করার জন্য যে মেকানিজমটা বা যে সিস্টেমটি থাকার কথা, সেটি অনুপস্থিত দেশের অধিকাংশ হাসপাতালে। সুস্থ হতে এসে মারা গেল মানুষগুলো, এবং আইসিইউর করোনা ইউনিটে আপনি দেখেছেন, এর আগে আমরা দেখেছি যে ইউনাইটেড হাসপাতালেও কিন্তু একবার আগুন লেগে 5 জন মারা গিয়েছিল। দুটি ঘটনাই কিন্তু আমাদের জন্য, আমি বলবো যে নতুন করে চিন্তা ভাবনার ব্যাপার আছে। যেহেতু হাই ফ্লো অক্সিজেন ফ্লেমেবল প্রপার্টি, যে দাহ্য পদার্থ, তাই এর সুরক্ষা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করা দরকার। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো অনেক পুরনো,
এবং তার ইলেকট্রিক লাইনটা কতটা সেফ, কতটা সিকিউর সেটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। একটা জিনিস হলো যে আজকাল আমরা দেখি যে প্রযুক্তির যে উন্নয়ন ঘটেছে তাতে কিন্তু ইলেকট্রিক লাইনে আগুন লাগার সাথে সাথে নিজেই নিভে যাওয়ার ধরন সেই প্রযুক্তিও আছে কিন্তু। তাহলে আমাদের হাসপাতালগুলোতে সেটা লাগানো হচ্ছে না কেন? আমরা কেন এই ঝুঁকিগুলো নিচ্ছি? আমার তো মনে হয় যে বাংলাদেশ এত কোটি কোটি টাকা নানা জায়গায় খরচ করা হয় বাংলাদেশে, এবং যেই কেন হাত দেবেন সেখানে তো 70 থেকে 1000 কোটি টাকার ইস্যু। তাহলে একটা হাসপাতাল যখন আপনি বানালেন এবং সেখানে তাহলে সেই ধরনের প্রযুক্তিগত ইলেকট্রিক কানেকশন কেন দেওয়া হচ্ছে না? আমরা এগুলো নিয়ে একটু ভেতরে, এবং এখানে কার কি দায় ছিল, কার কতটুকু গাফিলতি ছিল, শুধু যেন ওই তদন্ত কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটি বেরিয়ে আসে। যে 3জন মানুষ মারা গেলেন তাদের স্বজনরা তো তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদেরকে নিয়ে এসেছিলেন সুস্থ করার জন্য, কিন্তু তারা মারা গেলেন। এই দায় আসলে হাসপাতাল কর্তৃপক্ষের, এবং বিশেষ করে সেই আইসিইউ ইউনিটে যারা দায়িত্বরত ছিলেন তাদের। কিভাবে এর প্রতিকার করা হবে আমি জানি না, শুধু এইটুকুই বলতে পারি যে ভবিষ্যৎটা যেন আমাদের সিকিউর হয়, এরকম ঘটনা না ঘটে। জি। এবং করোনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় আকারে আঘাত হানছে আবার, এবং যে ভেরিয়েন্ট গুলোর কথা বলা হচ্ছে, জি, গতকালকে স্বাস্থ্যমন্ত্রী যে তথ্যটি দিলেন যে উনি বলছিলেন যে এই যে যুক্তরাষ্ট্রের আপনি যে অতি সংক্রামক ধরনটির কথা বলছেন সেটিতে উনি বলছেন যে 10 জন। উনার তথ্য মতে যে অধিকাংশই আক্রান্ত হয়েছে যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে বা পর্যটন স্পটে যাওয়া আসা, অবাধ মেলামেশা, স্বাস্থ্যবিধি না মানা, এই কারণগুলোতে হয়েছে। তো প্রশ্নটি হচ্ছে যে এগুলো মানানোর দায়িত্বও তো তাদের উপরেই বর্তায়, তারা কতটা করছে? আমরা তো এখন আর বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনের সেরকম তোড়জোড়ও তো চোখে পড়ছে না। আসলে ঘটছে কি? না, আমাদের ভিতরে একটা আত্মতুষ্টি ছিল যে মৃত্যু কম হচ্ছে, আমাদের এখানে সংক্রমণ তেমন একটা বাড়ছে না, ইউরোপের মতন হচ্ছে না। এক পর্যায়ে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেই ফেললেন যে আমাদের ভ্যাকসিনও প্রয়োজন হবে না। তিনি করোনা এমনি এমনিই চলে যাবে। যে করোনা এমনি এমনি চলে যায় না, করোনার জন্য ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থা আমরা কখনো কোথাও দেখি না। বাংলাদেশ একদিনের জন্য কোথাও লকডাউনও করেনি, বাংলাদেশ একদিনের জন্য মানুষকে ঘরে রাখতেও পারে নাই। নানা উপায়ে মানুষ বেরিয়ে গেছে, সাধারণ ছুটিটার সময় তাও মানুষ ঘরে ছিল, কিন্তু পরে তো সবই খুলে দেওয়া হয়েছিল। একমাত্র ভিকটিম হলো স্কুল কলেজ। বিনোদন কেন্দ্রগুলিতে গত সপ্তাহ আমরা শুনলাম যে কক্সবাজারে 3 লক্ষ মানুষ, এর আগের ছুটির সময় আমরা দেখছি 5 লক্ষ মানুষ। কি করে এত মানুষ? এবং এই যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া, সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। আমরা গণপরিবহন গুলো খুলে দিয়েছি, কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এখন বইমেলা পর্যন্ত হচ্ছে, এবং সেখানেও যদি শেষ পর্যন্ত স্বাস্থ্য বিধি কতটুকু মানে চলতে পারবো আমরা জানি না। শুধু দেখা যাচ্ছে যে স্কুল কলেজের জায়গাটায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে এখন পর্যন্ত একটা সংশয়ের জায়গা রয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান যদি সত্যি সত্যি আপনি বন্ধ রাখতে চান, রাখতে পারেন, তাতে শিক্ষার ক্ষতি হবে অনেক বেশি, কিন্তু আপনি কিন্তু বিকল্প ব্যবস্থা করতে পারেন। আপনি সমস্ত শিক্ষককে ছাত্রছাত্রীদেরকে টিকার আওতায় আনতে পারেন, কিন্তু সেই চেষ্টা তো আমরা দেখলাম না, কোথাও কোনো উদ্যোগ নেই, উদ্যম নাই। এবং শুধুমাত্র উপদেশ দেওয়ার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আছেন। এবং 2018 সালের যে আইনটা, আমাদের সংক্রামক ব্যাধি আইন, জরুরি আইনটি, সেখানে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কেই সমস্ত কিছুর কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে মহামারী নিয়ন্ত্রণ, কিন্তু আমরা তো তাদের বক্তৃতাবাদী ছাড়া কোনো উপস্থিতি দেখি না। বাংলাদেশ মনে হচ্ছে করোনা নিয়ন্ত্রণ করবে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, যেটা কখনো হয় না। আসলে একটা সাইন্টিফিক ওয়েতে স্বাস্থ্যবিধি বিজ্ঞানসম্মত ভাবে পালন করেই কিন্তু সামনে এগোতে হয়, সেই প্রচেষ্টা আমরা দেখি নাই। আমরা আশা করছি যে নতুন যে ভেরিয়েন্ট গুলোর কথা আমরা শুনছি, সেই জায়গায় সরকার অনেক বেশি সচেতন হবে। আমরা শীতের সময় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন, এখনো প্রধানমন্ত্রী সতর্কতা কথা বলছেন, কিন্তু মানুষ মাস্ক পরার ক্ষেত্রে, জনসমাগম এড়িয়ে চলার ক্ষেত্রে, কিংবা বিয়ে শাদী ধুমধাম করে চলছে, কোম্পানিগুলো তাদের এজিএম সেলস কনফারেন্স সবই চালাচ্ছে। আর রাখতে পারবেন না, সবই চলবে, অফিস চলবে, কিন্তু আপনি কড়াকড়ি আরোপ করেন, রাস্তায় ফাইন করে, জনগণকে মানে উদ্বুদ্ধ করে। বরং আমরা দেখেছি উল্টোটা, মানে যে করোনা চলে গেছে এরকম একটা বিষয় আমরা দেখতে পেয়েছিলাম আমাদের নেতা নেত্রীদের কথাবার্তায়। এখন সময় আসছে দ্বিতীয় ঢেউটাকে আমরা মনে করি যে খুবই সফলতার সাথে মোকাবেলা করার জন্য। যদি তা না হয় তাহলে হয়তো বড় ক্যাজুয়ালিটির দিকে। আপনি দেখেছেন ইউরোপে নতুন করে লকডাউন শুরু হয়েছে,
আহ, কানাডাতে আমরা দেখছি যে নতুন করে স্বাস্থ্যবিধি কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এবং 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 এর আগের যে ইতিহাস বলে যে এর আগের যে বড় মহামারীগুলো এসেছিল সারা বিশ্বে, তাতে কিন্তু দ্বিতীয় ঢেউয়েই বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। সেই নজির কিন্তু রয়েছে এবং সেই এই জায়গা থেকে অভিজ্ঞতাটা রয়ে গেছে আমার। জি এবং সেটা সেটা কতটা মানা যাবে, কতটা শুধু এটা কথার কথা থাকবে কিনা, নাকি সত্যি সত্যি সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা কাজ করবেন, শুধু সেটাই দেখার পালা। তবে কিছু বিষয় আমার মনে হয় মানুষের নিজেরও সচেতন হয়েছে। বিশেষ করে আপনি দেখেছেন যে যারা মারা যাচ্ছে তাদের 70% হলো যাদের ডায়াবেটিস আছে। সুতরাং ডায়াবেটিকে যারা ভুগছে তারা একটু, হাই ডায়াবেটিস যাদের আছে তারা একটু সচেতন থাকতেই হবে তাদেরকে। একটা বড় অংশ হলো যারা বেশি জনসমাগমে যাচ্ছে, অর্থাৎ প্রায় 56% যারা বিনোদন কেন্দ্রে গিয়েছে তারা এখন সংক্রমিত হচ্ছে। তাহলে তো চিত্রটা তো পরিষ্কার যে আমরা যারা বেশি জনসমাগমে যাচ্ছি, হই হুল্লোড়ে যাচ্ছি। আরেকটা হলো খুবই অদ্ভুত ভাবে আমরা দেখলাম বাংলাদেশে এই স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা নির্বাচন, এটা আরেকটা সর্বনাশ করেছে। আমি বলবো যে মানুষের জীবন তো আগে, নির্বাচন তো পরেও করা যেত, অথবা নির্বাচন করলেও অন্য কোনো পদ্ধতিতে মানুষ যাতে সমাগম না করতে পারে, সমাবেশ না করতে পারে, সেখানেও কিন্তু স্লোগান, সমাবেশ সবকিছু হয়েছে। আমি বুঝতে পারি না যে আসলে যারা এগুলো করেন তারা কি কোনো মানুষের কল্যাণের কথা সত্যি সত্যি চিন্তা করেন কিনা। সুতরাং এই উপকরণগুলো তো আমরা দেখতে পেয়েছি, বিনোদন কেন্দ্র, জনসমাগম এবং ডায়াবেটিস, শ্বাসকষ্ট যাদের আছে তারা একটু নিজেরাই সতর্ক থাকবেন, সেটাই হলো বেশি মানুষের নিজেরও সচেতন হওয়া প্রয়োজন। জি, আমরা শেষের দিকে একটি বিষয় আপনার সংক্ষেপে শুনতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ মোস্ট পলিউটেড ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020, এটা ঢাকা রিমেইনস সেকেন্ড ওয়ার্স্ট ক্যাপিটাল। গতকালকে এই বিষয়টি সামনে এসেছে। বিষয়টি হচ্ছে যে উন্নয়ন তো হবেই, উন্নয়নটাই প্রয়োজনও, কিন্তু এই উন্নয়নের সুফল যারা ভোগ করবে সেই ভবিষ্যৎ প্রজন্মই যদি ঝুঁকিতে থাকে, এই দুটো বিষয়ের তো সমন্বয় হওয়া প্রয়োজন নিশ্চয়। আপনার শেষ মন্তব্য শুনে শেষ করতে চাই খুব সংক্ষেপে। বাংলাদেশ এই সার্টিফিকেট পদে আরেকবার পেল, এবং সবচেয়ে দূষিত নগরীর একটি হলো ঢাকা, এবং বাংলাদেশের বড় শহরগুলোও কিন্তু এখন দূষিত। উন্নয়নের নামে উন্নয়ন তো হবে যেটা আপনি বলেছেন, কিন্তু উন্নয়নের যে বিভিন্ন শর্ত আছে, যে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে ধুলাবালি যাতে না ছড়ায়, তার জন্য যে কনস্ট্রাকশন প্রসেস আছে সেটা মানা হয় না, অথচ চুক্তি কিন্তু করা হয় যে তারা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ সম্মত ভাবে কাজ করবে, এবং সেটার জন্য আলাদা বরাদ্দও থাকে যেন পরিবেশটি রক্ষা পায়, সেই তারা তারা সেটার জন্য আলাদা বিল পায়। এবং গাজীপুরের দিকে যদি আপনি যান, আপনি মনে হবে ধুলার রাজ্য অতিক্রম করছেন। আপনি কি যে ভয়ঙ্কর ধুলার মধ্যে সেখানকার মানুষ বাস করছে, এবং তারা যে বেঁচে আছে, এই মানুষগুলোর প্রতি যে সত্যি রাষ্ট্রের, সমাজের যারা মানে ঠিকাদারি করছেন, যারা সেখানে কাজ দেখভাল করছেন, তাদের সত্যি কোনো দায়িত্ব আছে তা মনে হবে না। এবং শহরে রীতিমতো ঢাকা শহরেও আপনি দেখেন যে আপনি উত্তরা থেকে একদম সদরঘাট পর্যন্ত কিংবা মতিঝিল পর্যন্ত শুধু ধুলার রাজ্য, কাজ আর শেষ হচ্ছে না। কবে এই উন্নয়নের বেদনা শেষ হবে আমরা জানি না। উন্নয়ন চাই, কিন্তু আমরা একই সাথে পরিবেশসম্মত উন্নয়ন চাই এবং মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ চাই। সেই হিসেবে নগরীতে পানি ছিটানোর ব্যবস্থা হোক, মশা মারা হোক, দূষণ দূর হোক, এটি তো প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ সময়ে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রেখে নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।